আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের মধ্যবিত্ত কালচারাল এলিটদের যে অসাম্প্রদায়িকতা সেটার ব্যাপারে। সেটার বিশ্লেষণ করব এবং এটি কি অর্গানিক কিনা এবং অনেস্ট কিনা তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মধ্যবিত্তদের মধ্যে যে অসাম্প্রদায়িকতার ধারাটি রয়েছে সেটিকে আমি গ্লোবাল ওয়েস্টের যে woke কালচার, সেই woke কালচারেরই একটি পার্ট হিসেবে মনে করি। এই ব্যাপারে আরও আলোচনার আগে আমি একজন লেখক, ডগলাস মুরে, যিনি একজন কনজারভেটিভ লেখক ব্রিটেনের, তার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। যদিও বা তিনি আমার কাছে খুব পছন্দের একজন ব্যক্তি নন, বিশেষত তার মুসলিম বিরোধী স্ট্যান্স এবং ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ, সেই যুদ্ধে তার যে স্ট্যান্স, সেই স্ট্যান্সের কারণে তিনি আমার পছন্দের কোনো ব্যক্তি নন। কিন্তু তার একটি বই, দ্য ম্যাডনেস অফ ক্রাউডস, জেন্ডার, রেস অ্যান্ড আইডেন্টিটি, এই বইটির একটি সংক্ষিপ্ত সামারি আমি শুনেছিলাম কিছুদিন আগে। তো সেই বইয়ে যা আলোচনা করা হয়েছে সেটি শোনার পর আমার যেটা মনে হয়েছে যে কিছুটা প্রাসঙ্গিক। তিনি গ্লোবাল ওয়েস্টের যে প্রেভেলেন্ট কালচার, যেটা woke কালচার, সেখানেও মূলত মধ্যবিত্তদের মধ্যে এই কালচারটি বেশি স্ট্রং, যে woke কালচার, সেই woke কালচারের ব্যাপারে আলোচনা করেছেন। এবং মজার বিষয় হচ্ছে যে উনি যে কথাটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে woke কালচার কেন এটা প্রেভেলেন্ট হলো। এর কারণ হিসেবে উনি বলেছেন যে ওয়েস্টে যে ট্র্যাডিশনাল রিলিজিয়ন রয়েছে, যেমন প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি, সেই প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির যে ডিক্লাইন, সেই ডিক্লাইনের ফলেই woke কালচার সেটা জায়গা করে নিয়েছে। এখন এটা রিলিজিয়নের সাথে কীভাবে রিলেটেড, আমি যদি বলি যে আপনার মনে করেন যে woke কালচার কি, woke কালচারের প্রধান যে এলিমেন্ট সেটাই হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করা। আপনার ট্র্যাডিশনাল রিলিজিয়ন যখন ছিল, একটা সমাজ যখন রিলিজিয়াস ছিল, আমাদের আগের যে সমাজগুলো, সেখানে কি হতো, সেখানে যে অধিকাংশ যে মানুষ, সমাজের অধিকাংশ যে মানুষ, সেই সমাজের অধিকাংশ মানুষই চেষ্টা করতো কি যে তাদের যে সমাজের যে ডমিনেন্ট যে চিন্তাটা, সমাজের যে ডমিনেন্ট যে বিলিফটা, সেই বিলিফটাতে কনফর্ম করা আর কি। কেউ নর্মালি চাইতো না কোনো ধরনের বড় ধরনের কোনো বিপ্লব না হলে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যেটা হয়েছে, রিলিজিয়াস ল্যান্ডস্কেপে যে একটা বিপ্লব ঘটে গিয়েছে, এমন ধরনের কোনো বিপ্লব যদি না হয়, তাহলে নর্মালি যেটা হয় যে কোনো সমাজে যে প্রিভ্যালেন্ট যে রিলিজিয়নটা থাকে, সেই রিলিজিয়নটাতেই সমাজের বেশিরভাগ মানুষ কনফার্ম করতে চায় আর কি। সেই যে ট্র্যাডিশনাল যে নর্ম, সেগুলোর বাইরে যেতে চায় না। তো আগে যখন রিলিজিয়ন ছিল তখন মানুষ এটা মেনটেন করতো আর কি, সমাজের মানুষের সাথে কানেকশন মেনটেন করার জন্য তারা কনফর্মিটি বজায় রাখতো সমাজে যে ডমিনেন্ট যে রিলিজিয়ন, সেই রিলিজিয়নের সাথে। কিন্তু বর্তমানে রিলিজিয়নের ডিক্লাইনের ফলে যেটা হয়েছে যে তার জায়গা নিয়ে নিয়েছে পলিটিক্যাল স্পেকট্রাম, এবং পলিটিক্যাল স্পেকট্রামের যেই মতটা একটা সমাজের ডমিনেন্ট, সেখানে যেটা হয় যে সেই সমাজে বেশিরভাগ মানুষ ওই মতটাতেই কি কনফার্ম করতে চায়, যেটা রিলিজিয়নের মতো আর কি, ধর্মের মতো, যে ধর্মটা সমাজে প্রচলিত, সমাজের বেশিরভাগ মানুষ সেটাতেই যেমন কনফর্মিটি রাখতে চায়। পলিটিক্যাল কারেক্টনেস, পলিটিক্যাল যে স্পেকট্রামের ক্ষেত্রে সেটা হয়েছে যে মানুষ পলিটিক্যাল একটা কারেক্টনেস বজায় রাখতে চায়, সমাজে যে ডমিনেন্ট যে পলিটিক্যাল যে চিন্তাভাবনা, সেই ডমিনেন্ট পলিটিক্যাল চিন্তাভাবনার সাথে একটা কনফর্মিটি বজায় রাখতে চায়। এখন বর্তমান যে বিশ্বে যে পলিটিক্যাল স্পেকট্রাম, সেই স্পেকট্রামের যে ধারাটা আর কি, বিশেষত গ্লোবাল ওয়েস্টে প্রেভেলেন্ট, সেটা woke কালচার আর কি। এবং আপনাকে পলিটিক্যাল কারেক্টনেস বজায় রাখতে হলে আপনাকে একজন woke হতে হবে। এবং woke কালচারটা মেইনলি কি, woke কালচারটা আপনার জেন্ডার, রেস অ্যান্ড আইডেন্টিটি নিয়ে আপনাকে পলিটিক্স করতে হবে। এবং এই পলিটিক্সের একটা প্রধান মুখ্য উদ্দেশ্যই থাকে যে বিভিন্ন যে জেন্ডার রয়েছে, বিভিন্ন জেন্ডার না, আমাদের যে ফিমেল জেন্ডার রয়েছে, সেই ফিমেল জেন্ডারকে ধরা হয় যে সে পারসিভ করা হয় যে সে অপ্রেসড, বা রেস মনে করেন ব্ল্যাকরা বা অন্যান্য যে এশিয়ানরা আছে, বিভিন্ন এশিয়ান গোষ্ঠী যারা আছে তারা অপ্রেসড। এবং আইডেন্টিটি যেমন বিভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশন,
সেই সমস্ত ওরিয়েন্টেশনগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন কারণে অপ্রেসড, এবং তাদেরকে মুক্তি দিতে হবে, তাদেরকে মোর ফ্রিডম গ্র্যান্ট করতে হবে। এবং এই যে বর্তমানে সারা বিশ্বে যে ওক কালচার চলতেছে, সেই সবাই মানে গ্লোবাল ওয়েস্টে মধ্যবিত্তরা যেটা চায় সেটা হচ্ছে যে এই যে ওক কালচার, যে সবাইকে ফ্রিডম দিতে হবে, বিভিন্ন রেস, জেন্ডার, আইডেন্টিটি, এদের সবাইকে হচ্ছে কি মোর ফ্রিডম গ্র্যান্ট করতে হবে। এখন এই ফ্রিডমটা আসলে কতটুকু পর্যন্ত, কারণ কতটুকু পর্যন্ত দিতে হবে এটার কিন্তু কোনো সীমা নেই, কারণ ফ্রিডমও এমন একটি বিষয় এটা যে আপনি যদি মানে অ্যাবান্ডেন্টলি দিয়ে যাবেন, অ্যাবান্ডেন্ট ফ্রিডম কোনো ভালো জিনিস না। ফ্রিডমের একটা থ্রেশহোল্ড পয়েন্ট আছে, সেই থ্রেশহোল্ড পয়েন্ট মেনটেন করতে হয়, কিন্তু ওয়ার্ক কালচার যেটা করে যে এই থ্রেশহোল্ডটা মেনটেন করে না, তারা হচ্ছে মোর অ্যান্ড ফোর ফ্রিডম গ্র্যান্ট করতে চায় যাদেরকে তারা অপ্রেসড মনে করে, যাদেরকে পারসিভ করে যে তারা অপ্রেসড, তাদেরকে মোর অ্যান্ড মোর ফ্রিডম দিতে চায়। এখন ফ্রিডমের প্রবলেম হচ্ছে যে আপনি যদি কোনো একটা গোষ্ঠীকে মোর অ্যান্ড মোর ফ্রিডম দেন, তাহলে সেই ফ্রিডম হচ্ছে অন্য কোনো গোষ্ঠীর ফ্রিডমকে হচ্ছে খর্ব করে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যারা ওক কালচার রয়েছে, এবং আপনার পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করতে হলে, পলিটিক্যাল স্পেকট্রামে যদি আপনি কারেক্টনেস মেনটেন করতে চান, তাহলে আপনাকে ওক কালচার ফুল করতে হবে। ওক কালচার অনুযায়ী যে অপ্রেসড জেন্ডার, রেস বা আইডেন্টিটি, তাদেরকে কি আপনার মোর ফ্রিডম দিতে হবে। সেটা যদি সমাজের যে ডমিনেন্ট যে জেন্ডার, মানে ডমিনেন্ট জেন্ডার বা ডমিনেন্ট যে রেস বা ডমিনেন্ট যে আইডেন্টিটি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেটার বিরুদ্ধে গিয়ে হলো সেটাকে কিছুটা কি বলবো, ডিহিউম্যানাইজ করে হলো, যদি এরকম হয় যে এদেরকে ফ্রিডম দিতে গিয়ে যদি সমাজে ডমিনেন্ট যে ইয়েগুলো আছে, ধারাগুলো আছে, সেগুলোকে যদি ব্যাকফুটে পাঠানোর প্রয়োজন হয়, সেগুলোকে যদি ডিলেজিটিমাইজ করা দরকার হয়, তাহলে তারা সেটা করবে আর কি। তো সেটাই হচ্ছে ওক কালচার আর কি। কারণ বাংলাদেশেও যে অসাম্প্রদায়িকতা, সেটাকেও আমার মনে হয় যে সেই গ্লোবাল যে ওক কালচার, সেই ওক কালচারেরই একটা হচ্ছে এক্সটেনশন। এখানে আমার কাছে মানে এই যে অসাম্প্রদায়িকতা, সেটাকে আমার কাছে অর্গানিক মনে হয় না, এবং এটা আমার কাছে মনে হয় না যে এরকমই একটা অনেস্ট একটা বিষয়। ডগলাস মুরে তার বইয়ে বলেছেন যে গ্লোবাল ওয়েস্টে যে ওক কালচার, সেই ওক কালচারটা কিন্তু কোনো অনেস্ট কোনো মানে ইয়ে না আর কি, পলিটিক্যাল ইচ্ছা না আর কি। ওখানকার যে যারা মধ্যবিত্তরা রয়েছে তারা মূলত হচ্ছে এই ওক কালচারকে ইউজ করে ভার্চু সিগন্যালিং এর জন্য, এবং একে ইউজ করে হচ্ছে আরেকজনের মতকে দমন করার জন্য, এবং আরেকজনের উপরে ভার্চু সিগন্যালিং করে নিজেদের পাওয়ার খাটানোর জন্য এবং নিজেদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্যই মূলত তারা হচ্ছে এই ওক কালচার যেটা, এবং পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করা, এগুলো করে থাকে আর কি। এবং এটা করতে গিয়ে তারা যেটা করে যে তারা সবসময় হচ্ছে তাদের সবসময় একটা ভিকটিম প্রয়োজন হয় আর কি। যদি এখানে এরকম কোনো ভিকটিম নাও থাকে, এবং যদি ভিকটিম এমন কোনো মানে কি বলবো, মানে সেটা যদি এরকম ভিকটিম নাও হয়, সেটাকে এক্সাজারেট করে ভিকটিম বানানো তাদের প্রয়োজন। কারণ এই ভিকটিম না থাকলে তারা তো পলিটিক্যাল কারেক্টনেস শো করে ভার্চু সিগন্যাল করতে পারবে না। এখানে কিন্তু তাদের আসলে অনেস্টি কাজ করে না। এই জিনিসটা এমন হচ্ছে যে এটা হচ্ছে একটা কুলনেস, ওয়েস্টটা হচ্ছে এটা একটা কুলনেস হিসেবে দেখা হয়, যে আপনি যদি মানে একটা র্যাডিক্যাল যদি ইয়ে করতে পারেন, স্ট্যান্স নিতে পারেন পলিটিক্যাল কারেক্টনেসের ব্যাপারে, বা ওক কালচার যদি আপনি ওক কালচারের একটা র্যাডিক্যাল স্ট্যান্স যদি নিতে পারেন, তাহলে আপনি হচ্ছে কুল আর কি। তো বাংলাদেশেও বিষয়টা এরকম আর কি, যে বাংলাদেশের যে অসাম্প্রদায়িকতা, সেটাও আমার কাছে মনে হয় না যে এটা অনেস্ট। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে কুলনেস প্রদর্শন করার একটা জাস্ট টুল মাত্র। গ্লোবাল ওয়েস্টও যেমন ওক কালচার একটা টুল মাত্র অনেকের জন্য, কুলনেস দেখানোর জন্য, বাংলাদেশেও হচ্ছে এই যে ওক কালচারের যে এক্সটেনশন অসাম্প্রদায়িকতা, সেই অসাম্প্রদায়িকতা জাস্ট একটা টুল মাত্র অনেকের জন্য, জাস্ট ইয়ে করার জন্য আর কি, মানে টুল মাত্র জাস্ট নিজেদের ভার্চু সিগন্যালিং করার জন্য, নিজেদের পাওয়ার প্রতিষ্ঠা করার জন্য আর কি। ইটস নট অনেস্ট। এবং বাংলাদেশে যে
অনেক বছর ধরে যে ইসলামের বিরুদ্ধে যে মারাত্মক প্রপাগান্ডা চলেছে, তার ফলে যেটা হয়েছে যে কি বাংলাদেশও ওয়েস্টের মতো আর কি মধ্যবিত্তের মন থেকে ট্র্যাডিশনাল রিলিজিয়ন এর যে রিলিজিয়াস যে চিন্তাভাবনা সেগুলো কি আস্তে আস্তে ডিক্লাইন করেছে। বাংলাদেশের তো বিগত অনেকগুলো বছর যারা কালচারাল এলিট রয়েছে তারা তো এক প্রকার ইসলামের বিরুদ্ধে এক ধরনের কি বলবো একটা একটা হিডেন একটা ওয়ারই চালাচ্ছিল। তো এর ফলে যেটা হয়েছে যে ইসলামের যে ইয়েটা আর কি প্রভাবটা সেটা বাংলাদেশের যে মধ্যবিত্ত রয়েছে তাদের মধ্যে থেকে অনেকখানি কমে গেছে, এবং তার ফলে যেটা ওয়েস্টে যেরকম ট্রেডিশনাল রিলিজিয়নের অভাবে ও কালচার প্রেভেলেন্ট হয়েছে, বাংলাদেশেও মধ্যবিত্তদের মধ্যে এই অসাম্প্রদায়িকতা হচ্ছে ইয়ে হয়েছে আর কি। এটা হচ্ছে অসাম্প্রদায়িকতা, কি অসাম্প্রদায়িকতা হচ্ছে প্রেভেলেন্ট হয়েছে। এবং এবং একটা বিষয় যে বাংলাদেশের মধ্যবিত্তরা মনে করে না যে ইসলামও কিন্তু মাইনরিটির কথা বলে, ইসলামও কিন্তু মাইনরিটিকে কিন্তু কিছু ইনএলিয়েনেবল রাইটস দেয়। আপনি অসাম্প্রদায়িক হয়ে যে সমস্ত রাইটস, যে সমস্ত কনসার্ন আপনি দেখাতে চান মাইনরিটিদের প্রতি, সে সমস্ত কনসার্ন কিন্তু আপনি ইসলামের মধ্যে থেকেও দেখাতে পারেন। কিন্তু ইসলাম যেহেতু ভিলিফাইড হয়েছে এই দেশে, সুতরাং অসাম্প্রদায়িক হয় আর কি বাংলাদেশের মধ্যবিত্তরা, যাতে আর কি একটু কুল থাকা যায় আর কি, একটু ভার্চু সিগন্যালিং করা যায়। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশের যে অসাম্প্রদায়িকতা, এই অসাম্প্রদায়িকতা কিন্তু সব মাইনরিটির জন্য সেম না। তারা যদি কো রিলিজিয়ানিস্ট হয়, মানে একই ধর্মের হয়, বাংলাদেশের ক্ষেত্রে যদি মুসলিম হয়, মুসলিম যদি অন্য কোনো ইয়ে থাকে, মাইনরিটি থাকে, যেমন বিহারিরা রয়েছে বা রোহিঙ্গারা রয়েছে, তাদের প্রতি কিন্তু বাংলাদেশের মধ্যবিত্তরা কিন্তু সদয় না। তাদের প্রতি কিন্তু মানে যে কনসার্নটা দেখায় বাংলাদেশের অন্য ধর্মের মানুষ যখন অত্যাচারিত হয় তখন যে কনসার্নটা দেখায়, সেই কনসার্নটা কিন্তু তারা বিহারি বা রোহিঙ্গাদের উপর যদি কোনো অত্যাচার হয় সেখানে কিন্তু তারা কখনো প্রদর্শন করবে না। রোহিঙ্গা যখন গণহত্যা হয়েছিল তখন আপনি এদের যদি ফেসবুকের পোস্টগুলো দেখেন, খুঁজেন ওই সময়কার, আই ডোন্ট থিঙ্ক যে আপনি খুব বেশি কনসার্ন দেখতে পাবেন। তো কেন এই বিষয়টা? তারাও তো মাইনরিটি, তো তারাও তো একটা অন্য একটা সম্প্রদায়, একই ধর্মের কিন্তু আলাদা সম্প্রদায়। তো বিহারিরা তো একটা আলাদা সম্প্রদায়, একই ধর্মের হোক, বা রোহিঙ্গারও তো একটা আলাদা সম্প্রদায়, একই ধর্মের হোক, কিন্তু তাদের প্রতি কিন্তু কোনো ধরনের সহানুভূতি কিন্তু নেই। সো এই যে অসাম্প্রদায়িকতা বাংলাদেশের মধ্যবিত্তরা যে বুলি আওড়ায়, অসাম্প্রদায়িকতা কিন্তু সবার জন্য না, সব মাইনরিটির জন্য না, বিহারিদের জন্য না, রোহিঙ্গাদের জন্য না, মানে সোজা কথায় মুসলিমদের জন্য না আর কি, যারা একই ধর্ম শেয়ার করে তাদের জন্য এই না আর কি, মানে অসাম্প্রদায়িকতা না। অসাম্প্রদায়িকতা মূলত যারা ভিন্ন ধর্মের তাদের প্রতি আর কি, কারণ এটা হচ্ছে কুলনেস। এখানে ইট ইজ নট ওয়েল থট আউট যে কেন অসাম্প্রদায়িকতা শুধুমাত্র একটা ভিন্ন ধর্মের প্রতি আমি প্রদর্শন করব, কেন নিজ ধর্মের মানুষদের প্রতি আমি এই বিষয়টা প্রদর্শন করতে পারবো না। ইট ইজ নট ওয়েল থট আউট। জিনিসটা হচ্ছে একটা ডমিনেন্ট একটা মত প্রতিষ্ঠা হয়ে গেছে যে এটাই হচ্ছে কুলনেস, আপনাকে এলিট ক্লাসে থাকতে হলে এভাবেই আচরণ করতে হবে, সুতরাং আপনি এভাবেই আচরণ করবেন আর কি। এবং এই বিষয়টা যেহেতু অনেস্ট না, এক্ষেত্রে একটা বড় ধরনের সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে যে এমন যদি হয় ভবিষ্যতে কখনো, এমন যদি হয় যে মাইনরিটিকে যদি অপ্রেস করা কুলনেস হয়, মাইনরিটিকে যদি অপ্রেস করা নর্মের পার্ট হয়, মাইনরিটিকে অপ্রেস করা যদি মধ্যবিত্ত কালচারাল এলিট হওয়ার জন্য যদি রিকোয়ারমেন্ট হয়, এবং এর ফলে যদি কোনো ধরনের শেম অ্যাসোসিয়েটেড না থাকে, তাহলে যেটা হবে যে যারা অনেকেই আছেন এই মধ্যবিত্ত কালচারাল এলিট যারা রয়েছেন তারা কি করবেন, তারা কিন্তু তখন মাইনরিটিকে অপ্রেস করাকে বৈধ মনে করবেন, তখন কিন্তু তাদের বিবেকে বাঁধবে না। সো এটাই হচ্ছে প্রবলেম। আপনি যখন একটা পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করতে চাইবেন, কিন্তু সেটা আপনি
মানে রিলিজিয়াসলি মেনটেন করবেন, কিন্তু সেটা আপনি ভালোভাবে চিন্তা না করে আপনি যখন করতে চাইবেন, তখন যেটা হবে যে আহ, এমন যদি হয় যে ভবিষ্যতে এই অসাম্প্রদায়িকতার বদলে যদি সাম্প্রদায়িকতা যদি কুলনেস হয়, তাহলে যেটা হবে যে আপনারা তখন আবার সাম্প্রদায়িক হয়ে যাবেন। তখন এমন যদি হয় যে বিভিন্ন মাইনরিটিদেরকে ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরা কুলনেস হয়ে যায়, তাহলে এদের অনেকেই হয়তো এই কাজটা করবে আর কি। তো এটাই হচ্ছে প্রবলেম। সো এই যে পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করা, ভার্চু সিগন্যালিং এবং পলিটিক্যাল কারেক্টনেস মেনটেন করে যে ভার্চু সিগন্যালিং করা, ইট ইজ নট অনেস্ট। এটা আসলে জাস্ট মানে কুল সাজার জন্য এগুলো প্রয়োজন, তাই এগুলো করে আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।